প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি বোর্ড প্রশ্ন নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের ঢাকা বোর্ড 2024-এর যে প্রশ্নটি আছে চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়ের যে ঢাকা বোর্ড 2024-এর বোর্ড প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আজকে আমরা দেখে নেব। তো আজকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে কোশ্চেনটা দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকটা দেওয়া আছে এবং তারপরে কিন্তু আমাদের ক, খ, গ তিনটা যে প্রশ্ন থাকে সৃজনশীলে সেই প্রশ্নটিও দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে এই প্রশ্নটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। যখনই আমরা আমাদের চতুর্থ অধ্যায় অথবা যে কোনো অধ্যায়ের প্রশ্ন অ্যান্সার করতে যাব, অবশ্যই যেটা করব সেটা হচ্ছে প্রথমেই প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। প্রথমে যদি আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারি, কি কি এন্ট্রি এখানে দেওয়া আছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্কটা করা আরও ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা একটু দেখে নেই আমাদের এখানে কোশ্চেনে কি কি বলা আছে এবং কোশ্চেনের যে এন্ট্রিগুলো আছে কোন এন্ট্রির মাধ্যমে কোন ধরনের লেনদেন বোঝায়। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা ট্রেডার্সের জানুয়ারি 2022 সালের কয়েকটা লেনদেন এখানে দেওয়া আছে। পদ্মা ট্রেডার্সের শুধুমাত্র জানুয়ারি মাসের যতটুকু লেনদেন হয়েছিল সেই লেনদেনগুলো এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। তাহলে দেখো, জানুয়ারির 1 তারিখের যে লেনদেনটি দেওয়া আছে বলা হচ্ছে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা। যেহেতু আমরা চতুর্থ অধ্যায়ের অঙ্ক করছি, তাহলে চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলোই বা প্রত্যেকটা লেনদেনগুলো কিন্তু আমাদেরকে মূলধন অথবা মুনাফা এই দুই জাতীয় লেনদেনের মধ্যে ভাগ করতে হবে। কোনোটা হয়তো বা মূলধন জাতীয় লেনদেন অথবা কোনোটা হতে পারে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে কোন লেনদেনটা মূলধন এবং কোন লেনদেনটা মুনাফা জাতীয় লেনদেন সেটাই কিন্তু প্রথমে আমাদের অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখে বলা হচ্ছে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা। আমরা যখন মূলধন বিনিয়োগ করি সরাসরি কিন্তু এখানে বলেই দেওয়া আছে মূলধন। তাহলে মূলধন বিনিয়োগটা কিন্তু আমরা সাধারণত বছরে একবারই করে থাকি এবং সেটাই আমাদের লং টার্ম সার্ভিস দিয়ে থাকে। আমরা জানি মূলধন জাতীয় লেনদেনগুলো সে সকল লেনদেন যেগুলো সাধারণত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো না কোনো সম্পদ অথবা দায়কে নির্দেশ করে, যেটা আমাদের দীর্ঘ সময় যাবত সার্ভিস দিয়ে থাকে এবং টাকার অ্যামাউন্টটা একটু সাধারণত বেশি থাকে। তাহলে আমরা মূলধন জাতীয় লেনদেনগুলোর তিনটা বৈশিষ্ট্য দেখতে পেলাম। একটা হচ্ছে টাকার অ্যামাউন্টটা একটু বেশি থাকবে, তুলনামূলকভাবে লাখের উপরে থাকবে। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই লেনদেনটা আমাদেরকে বছরের পর বছর এবং দীর্ঘ সময় ধরে সার্ভিস দিবে। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই লেনদেনটা কোনো না কোনো সম্পদ অথবা দায়কে নির্দেশ করবে। যেমন এখানে আমরা 1 তারিখে যে লেনদেনটা দেখতে পাচ্ছি মূলধন বিনিয়োগ, আমরা জানি মূলধন কিন্তু আমাদের অন্তর্দায়ের একটা অংশ এবং আমরা যদি টাকার অ্যামাউন্টের দিকে খেয়াল করি 1 লক্ষ টাকা, এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা অবশ্যই মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে এবং মূলধন জাতীয় লেনদেনের মধ্যেও যদি আমরা ধরতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ। কারণ আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি বলতে আমরা বুঝে থাকি যেই টাকার অ্যামাউন্টটা বা যে এন্ট্রিটার মাধ্যমে আমাদের প্রাপ্তি ঘটে, ব্যবসা প্রতিষ্ঠানে যে অংশটার প্রাপ্তি ঘটে সেটাই মূলত আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে লিখে থাকি। তাহলে এটাকে আমরা একটা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়ও বলতে পারি। এরপর চলে যাচ্ছি পরবর্তী এন্ট্রিটা। এখানে জানুয়ারি 3 তারিখ এন্ট্রিটার বলা হচ্ছে বিজ্ঞাপন 25,000 টাকা, আবার ব্র্যাকেটে বলা আছে 5 বছরের জন্য। তাহলে বিজ্ঞাপন 25,000 টাকা, নর্মালি যদি আমরা এতটুকু অংশই খেয়াল করি, বিজ্ঞাপন 25,000 টাকা। বিজ্ঞাপন কি হয়? আমাদের মুনাফা জাতীয় লেনদেনের একটা অংশ। কারণ হচ্ছে এই বিজ্ঞাপনটা কিন্তু আমাদের 1 বছরের মধ্যেই সাধারণত সার্ভিসটা দিয়ে থাকে, 1 বছরের কম সময়ের জন্য সার্ভিস দিয়ে থাকে।
টাকার অ্যামাউন্টটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই কম একটা অ্যামাউন্ট, মাত্র 25,000 টাকা। আবার আমরা জানি যে মুনাফা জাতীয় লেনদেনগুলো হয় আয় হবে না হয় ব্যয় হবে একটা প্রতিষ্ঠানের জন্য। এখানে বিজ্ঞাপন একটা ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়, তাই আমরা বলতে পারি যে এটা মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে বিজ্ঞাপন হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু এই যে এখানে 5 বছরের জন্য এই কথাটা লিখেই কিন্তু একটা টুইস্ট এখানে চলে আসলো। 5 বছরের জন্য বলতে বোঝানো হয়েছে এই 25,000 টাকার অ্যামাউন্টটা টোটাল 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছরের জন্য অ্যামাউন্ট আমরা একবারে এখানে পে করে ফেলেছি। ওকে, তাহলে 25,000 টাকা এটা যেহেতু 5 বছরের একটা অ্যামাউন্ট, আমরা শুধুমাত্র যদি 1 বছরের অ্যামাউন্ট কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি 25,000 ভাগ 5, তার মানে 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে শুধুমাত্র আমাদের 1 বছরের অ্যামাউন্ট, এবং বাকি যে টাকাগুলো আছে সবগুলো হচ্ছে পরবর্তী বছরগুলোর অ্যামাউন্ট। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা বিষয় একসাথে বুঝতে পারলাম। একটা হলো শুধুমাত্র বিজ্ঞাপন যেটা, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এবং এই যে 5 বছরের জন্য যে কথাটা লেখা হয়েছে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কারণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি হয়, বিজ্ঞাপন বাবদ আমরা যে খরচটা করি এবং সেই খরচের এক্সট্রা যে খরচগুলো আছে, অর্থাৎ পরবর্তী বছরগুলোর যে খরচগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরে থাকি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যে ব্যয়টাকে আমরা সরাসরি মূলধন জাতীয় ব্যয়ও ধরতে পারি না, আবার মুনাফা জাতীয় ব্যয়ও ধরতে পারি না, দুইটার মাঝামাঝি একটা পর্যায়ে থাকে। এবং এখানে যদি আমরা 5 বছরের জন্য যে অ্যামাউন্টটা বলা হয়েছে সেটার কথা চিন্তা করি, এই অ্যামাউন্টটাকেও কিন্তু আমরা বলতে পারি যে এটা সরাসরি মূলধন জাতীয় লেনদেনও নয়, আবার মুনাফা জাতীয় লেনদেনও নয়। কারণ মূলধন জাতীয় লেনদেনগুলো সাধারণত বছরের পর বছর আমাদেরকে সার্ভিস দেয়, এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো শুধুমাত্র 1 বছরের জন্য আমাদেরকে সার্ভিস দেয়। তাই আমরা বলতে পারি যে এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যতটুকু অংশ আছে সেটা আমাদের দুইটা ধরনের বৈশিষ্ট্যকেই একসাথে মিন করে। আচ্ছা, তাহলে এখানে আমরা জানুয়ারি 3 তারিখটা বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাচ্ছি জানুয়ারির 6 তারিখ। এখানে বলা হচ্ছে শিক্ষানবিশ সেলামি 10,000 টাকা, যার মধ্যে গত বছরের 2500 টাকা রয়েছে। দেখো এখানেও কিন্তু দুইটা বিষয়কে একসাথে একটা এন্ট্রির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমে যে শিক্ষানবিশ সেলামি 10,000 টাকা বলা আছে, আমরা প্রথমে এটার একটু হিসাব করি। শিক্ষানবিশ সেলামি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয়, এবং এই আয়টা সাধারণত 1 বছরের কম সময়ের জন্যই আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে। পাশাপাশি এটার টাকার অ্যামাউন্টও দেখো খুবই কম, মাত্র 10,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষানবিশ সেলামি এটা হচ্ছে আমাদের জন্য একটা মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, তাহলে এটা হলো একটা মুনাফা জাতীয় আয়। এবার আসো আমাদের পরবর্তী যে অংশটা দেওয়া আছে 2500 টাকা। তাহলে এই 2500 টাকা কোন ধরনের হিসাবের মধ্যে পড়বে? বলা হয়েছে গত বছরের 2500 টাকা রয়েছে, গত বছরের 2500 টাকা এই বছরে অর্থাৎ এই শিক্ষানবিশ সেলামি এটার মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এই যে এক্সট্রা যে অন্তর্ভুক্তকরণ বিষয়টা, এটাকে কিন্তু আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আনবো না। কারণ মুনাফা জাতীয় আয় বলতে শুধুমাত্র সেই এন্ট্রিটাকেই আমরা বুঝবো যে এন্ট্রিটা শুধুমাত্র একটা নির্দিষ্ট অর্থ বছরে বা একটা নির্দিষ্ট হিসাবকালের হয়ে থাকে। যেমন আমরা যেহেতু এই 2022 সালের হিসাবগুলো করছি, শুধুমাত্র 2022 সালের যতটুকু এন্ট্রি, সেই 22 সালের এন্ট্রিগুলোকেই আমরা মুনাফা জাতীয় আয় বলবো। এর আগের বছর অর্থাৎ 2021 সাল অথবা 2023 সালের যে এন্ট্রিগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে ধরবো না। তাহলে এখানে যদি আমরা মুনাফা জাতীয় আয় বের করতে চাই, আমাদের শুধুমাত্র শিক্ষানবিশ সেলামির 1 বছরের জন্য যতটুকু হিসাব, ততটুকু হিসাবকেই আমরা ধরবো। এই যে 2500 টাকা যে এক্সট্রা রয়েছে, এটাকে আমরা মাইনাস হিসেবে দেখিয়ে দিব।
ওকে, তারপর চলে যাচ্ছি আমাদের 2012 জানুয়ারির 12 তারিখের একটা লেনদেন। এখানে বলা হয়েছে ব্যবসায় স্থানান্তর ব্যয়। আমরা জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ যে পরবর্তী বছরগুলোর যে এন্ট্রিগুলো আছে সেটা একটা, 2 নাম্বার হচ্ছে ব্যবসায়ের স্থানান্তর ব্যয় এবং 3 নাম্বার হচ্ছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়। তাহলে এখানে যেহেতু ডিরেক্ট বলেই দেওয়া আছে ব্যবসায় স্থানান্তর ব্যয়, অবশ্যই এটা কি হবে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। এরপর চলে যাচ্ছি জানুয়ারির 15 তারিখ, উপভাড়া। উপভাড়া বলতে নরমালি আমরা এই যে সাবলেট কথাটা যে ইউজ করে থাকি ভাড়া দেওয়ার ক্ষেত্রে, এই সাবলেটটাকে আমরা মূলত উপভাড়া বলে থাকি। উপভাড়া মানে হচ্ছে একবার ধরো ভাড়া দিয়েছো, ওটার পাশাপাশি এক্সট্রা আরো ভাড়া দিচ্ছ, এটা হচ্ছে উপভাড়া। তাহলে দেখো যেহেতু আমরা এটার মধ্যে একটা আয়ের সম্পর্ক পাচ্ছি, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। কেন এটা মুনাফা জাতীয় আয়? কারণ দেখো এখানে টাকার অ্যামাউন্টটা খুবই ছোট, মাত্র 10,000 টাকা। পাশাপাশি এই যে 10,000 টাকা তুমি পাচ্ছ, এটা কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরেই, অর্থাৎ 1 বছরের মধ্যে এটার ভ্যালু শেষ হয়ে যাবে, পরবর্তী বছরে সেটা যাবে না। এবং এই যে উপভাড়া, এটা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয়কে মিন করছে। তাই আমরা বলতে পারি উপভাড়া এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় আয়। তারপর চলে যাচ্ছি পরবর্তীতে জানুয়ারি 18 তারিখে, এখানে বলা হচ্ছে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ করা হলো। দেখো ঋণ এটাকে কিন্তু আমরা সরাসরি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা দায় বলতে পারি। তাহলে যেহেতু দায়, অবশ্যই আমরা বুঝতে পারছি এটা একটা মূলধন জাতীয় লেনদেন। পাশাপাশি দেখো আমরা ঋণ গ্রহণ করেছি কি 50,000 টাকা, এটা কিন্তু তুলনামূলক বেশি একটা অ্যামাউন্ট। তাহলে দায় হলো এই প্রথম একটা বৈশিষ্ট্য গেল, টাকার অ্যামাউন্টটাও তুলনামূলক বেশি। এবং আমরা যদি ঋণের কথা চিন্তা করি, ঋণ কিন্তু আমাদের দীর্ঘ সময় যাবত সার্ভিস দিয়ে থাকে। তাহলে অবশ্যই এই যে এন্ট্রিটা বলা হয়েছে ঋণ গ্রহণ, এটা অবশ্যই আমাদের মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে। তাহলে ঋণ গ্রহণ এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়ের একটা অংশ। যেহেতু ঋণ গ্রহণের ফলে আমাদের টাকা কি হয়, ব্যবসা প্রতিষ্ঠানে আসে, আগমন ঘটে, তাই এটা কিন্তু একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর চলে যাচ্ছি জানুয়ারির 21 তারিখে, এখানে বলা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা। যন্ত্রপাতি এটা কিন্তু আমরা সরাসরি বলতে পারি সম্পদ। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ হলো যন্ত্রপাতি। তাহলে এই যন্ত্রপাতিটা যেহেতু আমরা ক্রয় করেছি, তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের সম্পদের পরিমাণটা বেড়ে যাচ্ছে, পাশাপাশি টাকার পরিমাণটা একটু তুলনামূলক বেশি। এবং এই যে যন্ত্রপাতি একবার যখন আমরা ক্রয় করি, এটা কিন্তু আমাদের দীর্ঘ সময় যাবত ব্যবহার করার মতো একটা বিষয়, অর্থাৎ দীর্ঘ সময় যাবত এটা আমাদেরকে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যন্ত্রপাতি এটা আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। কেন এটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ছে? কারণ হচ্ছে যখন আমরা যন্ত্রপাতি ক্রয় করি, আমাদের কি হয়, আমাদের কিন্তু নগদ টাকা চলে যায়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়, একটা ব্যয়ের মতো সৃষ্টি হয়। সেই জন্য আমরা বলতে পারি যে যন্ত্রপাতি ক্রয় এটা একটা মূলধন জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি জানুয়ারির 25। দেখো জানুয়ারির 21 এবং 25 দুইটা কিন্তু প্রায় সিমিলার। একটা বলা হয়েছে যন্ত্রপাতি ক্রয় এবং আরেকটা হচ্ছে আসবাবপত্র ক্রয়। দুইটাই কিন্তু সম্পদকেই মিন করছে এবং সম্পদ যখন আমরা ক্রয় করি, সেটা সরাসরি আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কেন? কারণ সম্পত্তি ক্রয় করা এটা অবশ্যই আমাদের মূলধন জাতীয় ব্যয়ের একটা অংশ। পাশাপাশি টাকার পরিমাণটাও দেখো কি একটু বেশি একটা অ্যামাউন্ট, 30,000 টাকা। এবং আবার যদি আমরা খেয়াল করি, এই আসবাবপত্রটা কিন্তু আমাদেরকে অনেক দিন যাবত, অর্থাৎ দীর্ঘ সময় যাবত ব্যবহার করার মতো একটা বিষয়। আসবাবপত্র একবার কেনা হলে সেটা কিন্তু বছরের পর বছর, 3, 4, 5 বছর পর্যন্ত আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তাই অবশ্যই এটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে দেখো এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ছে। এরপর চলে যাচ্ছি আমাদের সর্বশেষ এন্ট্রি। এখানে বলা হয়েছে জানুয়ারির 31 তারিখ, ব্যক্তিগত তহবিল থেকে কারবারের
কর্মচারীদের বেতন প্রদান। দেখো কারবারের কর্মচারীদেরকে বেতন প্রদান করা হলো। যেহেতু এখানে বলা হয়েছে ব্যক্তিগত তহবিল থেকে, যদি আমাদের এই ব্যক্তিগত তহবিল থেকে এই কথাটা যদি না থাকতো, শুধুমাত্র কর্মচারীদের বেতন প্রদান এই কথাটা যদি বলা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা মুনাফা জাতীয় লেনদেন। কিন্তু যেহেতু বলা হয়েছে ব্যক্তিগত তহবিল থেকে, এই কথাটার মাধ্যমে কিন্তু এই এন্ট্রির মধ্যে একটা টুইস্ট চলে আসলো। ব্যক্তিগত তহবিল থেকে আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে একটা মালিক তার নিজস্ব তহবিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে যা দেবে সবকিছুই হয়ে যাবে মূলধন। ঠিক আছে, যেহেতু এখানে মালিক তার নিজস্ব তহবিল থেকে কোনো একটা কাজ করেছে, ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থেই কোনো একটা কাজ করছে, তাই অবশ্যই এটা মূলধনের একটা অংশ হয়ে যাবে এবং এটাকে আমরা বলতে পারি অতিরিক্ত মূলধন। তাহলে দেখো আরেকবার আমরা মনে রাখবো যে একটা মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে নিজের তহবিল থেকে কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে দিবে, তখন সেটা মূলধন অথবা অতিরিক্ত মূলধন হিসেবে যোগ হবে। তাহলে যেহেতু মূলধন আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ, তাই আমরা বলতে পারি এখানে যে ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন প্রদান করা হচ্ছে, এটাও কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যদি কর্মচারীদের বেতন প্রদান শুধুমাত্র এতটুকু অংশ থাকতো, তাহলে আমরা সেটাকে বলতে পারতাম মুনাফা জাতীয় লেনদেন। যেহেতু এখানে বলা হয়েছে ব্যক্তিগত তহবিল থেকে, অর্থাৎ এখানে কিন্তু অতিরিক্ত মূলধনের একটা অংশ চলে আসছে। যখনই অতিরিক্ত মূলধনের একটা কথা চলে আসবে, তখনই আমরা সেটাকে বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কোন এন্ট্রিটা কোন ধরনের লেনদেনকে মিন করছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের মধ্যে। এখন আমরা দেখি আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে। প্রথমে আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি, ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা দেখেছি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা তিনটা হিসাবকে চিনতে পারি। একটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ যদি আমরা পরবর্তী কোনো বছরের জন্য ব্যয় করে থাকি, পরবর্তী বছরের ব্যয়, অর্থাৎ বিজ্ঞাপন বাবদ যদি আমরা পরবর্তী কোনো বছরে ব্যয় করে থাকি, সেটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। তারপর পরবর্তীতে আছে যদি আমরা ব্যবসায় স্থানান্তর করে থাকি এবং ব্যবসায় স্থানান্তর করা বাবদ যদি আমাদের কোনো ব্যয় হয়ে থাকে, তাহলে সেই ব্যবসায় স্থানান্তর ব্যয়টাও কিন্তু আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। এবং সর্বশেষ যেটা আমরা জানি সেটা হচ্ছে নতুন পণ্যের জন্য যদি আমাদের কোনো গবেষণা ব্যয় হয়, অর্থাৎ নতুন পণ্য লঞ্চ করবে, সেটার জন্য তুমি গবেষণা করছো এবং সেই গবেষণা বাবদ তোমার একটা ব্যয় হচ্ছে। এই তিন ধরনের লেনদেনকে আমরা সাধারণত বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে যখনই আমরা আমাদের প্রশ্নের মধ্যে এই তিনটা হিসাবকে দেখতে পাবো বা তিনটা লেনদেনকে দেখতে পাবো, তখনই আমরা সেটাকে ধরে নিব চোখ বন্ধ করে যে এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এবার আমরা আবার একটু প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমেই যে 3 নাম্বার যে এন্ট্রিটা আছে জানুয়ারি 3 তারিখ, এখানে একটা বিষয় আছে, বিজ্ঞাপন হচ্ছে 25,000 টাকা, তার মধ্যে 5 বছরের, অর্থাৎ এখানে দেখো 5 বছরের অ্যামাউন্ট একসাথে দেওয়া হয়েছে। আমরা যদি এই এন্ট্রিটাকে একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে টোটাল 25,000 টাকা, তার মধ্যে এই পুরো বিষয়টাই কি 5 বছরের জন্য, অর্থাৎ টোটাল 25,000 টাকাই আমাদের 5 বছরের জন্য দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন মুনাফা হিসাব করতে যাব বা মুনাফা জাতীয় ব্যয় হিসাব করতে যাব, 5 বছরের অ্যামাউন্টই কিন্তু দেখাবো না, আমরা শুধুমাত্র দেখাবো 1 বছরের অ্যামাউন্ট।
তাহলে 1 বছরের অ্যামাউন্টও চলে যাবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে প্রথম 1 বছরের যে অ্যামাউন্ট যাবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এবং আমরা যদি বলতে চাই, দেখো প্রথম 1 বছরটা গেল মুনাফা জাতীয়র মধ্যে, তাহলে বাকি কিন্তু আরো 4 বছর থেকে যাচ্ছে। তাহলে বাকি যে 4 বছর থাকবে বা 4 বছরের যে অ্যামাউন্টটা থাকবে সেই অংশটুকুই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কারণ আমরা একটু আগেই দেখেছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সেটাই হবে যেটা বিজ্ঞাপন বাবদ পরবর্তী বছরগুলোর জন্য ব্যয় হবে। তাহলে দেখো এইটুকু হচ্ছে আমাদের এই বছরের ব্যয় এবং পরবর্তী যে 4 বছরের ব্যয়গুলো থাকবে সেটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা যদি এবার এই 25,000 টাকাকে একটু হিসাব করতে যাই, অর্থাৎ 4 বছরের অ্যামাউন্ট এবং 1 বছরের অ্যামাউন্ট, এটা যদি হিসাব করতে চাই তাহলে আমরা কিভাবে হিসাব করতে পারি? দেখো 25,000 এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি এবং 5 দিয়ে ভাগ করি, প্রথমে যদি আমরা 25,000 টাকাকে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1 বছরের অ্যামাউন্ট পাবো এবং সেই 1 বছরের অ্যামাউন্টের সাথে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব পরবর্তী 4 বছরের অ্যামাউন্ট, অর্থাৎ যে অ্যামাউন্টগুলো আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো 25,000কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে 5,000 টাকা এবং 5,000 টাকাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে দেখো টোটাল দাঁড়াচ্ছে 20,000 টাকা এবং এই 20,000 টাকাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আশা করছি এই হিসাবটা সবাই বুঝতে পেরেছো এবং এভাবেই কিন্তু আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের হিসাবটা করতে হবে। এবার তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। দেখো তাহলে প্রথম 3 তারিখের যে এন্ট্রিটা, যে অংশটুকু আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব বাকি যে 2টা এন্ট্রি, সেই 2টা এন্ট্রি আছে কিনা। তাহলে দেখো প্রথমে এখানে যে জানুয়ারির 12 তারিখে বলা হয়েছে ব্যবসায় স্থানান্তর ব্যয় 20,000 টাকা। আমরা জানি ব্যবসায় স্থানান্তর ব্যয় যদি লেখা থাকে এটাকে আমরা চোখ বন্ধ করে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে নিয়ে আসতে পারি। এবং আরো একটা এন্ট্রি এখানে আছে, সেটা আমরা একটু আগেই দেখেছি এবং সেটার নাম হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের এই প্রশ্নের মধ্যে কোনো নতুন পণ্যের গবেষণা ব্যয় নেই, সেই জন্য আমরা সেটাকে আনতে পারলাম না। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা 3টা জিনিসকে আনতে পারি, সেই 2টা জিনিসকে আনতে পারি। সেটা হচ্ছে 1 বিলম্বিত বিজ্ঞাপন, অর্থাৎ বিজ্ঞাপন বাবদ আমাদের পরবর্তী যে বছরগুলোর হিসাব সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। 25,000কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি এবং 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের বিলম্বিত অংশটা পেয়ে যাচ্ছি। এবং তারপর যদি আমরা পরবর্তী এন্ট্রিটা খুঁজি তাহলে পরবর্তী এন্ট্রিটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয়, এটা অ্যামাউন্টটা দেওয়া আছে 20,000 টাকা। তাহলে দেখো টোটাল আমাদের বিলম্বিত বিজ্ঞাপন বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দাঁড়াচ্ছে 40,000 টাকা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সৃজনশীল প্রশ্নের খ নাম্বার প্রশ্নে। দেখো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে দেখো 2টা বিষয়কে আমাদের একটা ছকের মধ্যেই দেখাতে হবে। একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যদি কেউ চাও 2টা আলাদা আলাদা ছক করতে পারো, কিন্তু 2টা আলাদা আলাদা ছক করতে কিন্তু আমাদের অনেকটা টাইম চলে যাবে। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে একটাই ছক করব। আমরা যদি ছকের একটু নমুনাটা দেখি তাহলে আমরা একটু দেখতে পারি যে একটা ছক, মনে করো এরকম একটা ছক, আমরা একটা ছকের মধ্যে প্রথমে লিখব মুনাফা জাতীয় আয় এবং তারপর লিখব মুনাফা জাতীয় ব্যয়। প্রশ্নের মধ্যে যেটার সিকোয়েন্স আগে থাকবে আমরা সেটাই আগে অ্যান্সার করব এবং তারপর পরবর্তীটা অ্যান্সার করব। তাহলে দেখো প্রশ্নে আমাদের প্রথমে দেওয়া আছে মুনাফা জাতীয় আয়, তাহলে অবশ্যই আমরা মুনাফা জাতীয় আয় আগে দেখাবো ছকের মধ্যে এবং তারপর মুনাফা জাতীয় ব্যয়কে দেখাবো। তাহলে আমরা একটু আবার প্রশ্নটা দেখি। প্রশ্নের মধ্যে যে যে এন্ট্রিগুলো মুনাফা জাতীয় ব্যয় সেগুলো আমরা একটু আগে সিলেক্ট করি। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি যে কোন কোন লেনদেনগুলো মুনাফা জাতীয় আয়, কোন কোন লেনদেনগুলো মুনাফা জাতীয় আয়, সবকিছু। আচ্ছা তাহলে দেখো
প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে জানুয়ারির ৩ তারিখ, এখানে কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের একটা অংশ আছে। তাহলে আমরা প্রথমে যদি মুনাফা জাতীয় আয়গুলোকে একটু খুঁজি তাহলে আমাদের আশা করছি আরো বেশি ভালো হয়। দেখো মুনাফা জাতীয় আয় যেহেতু প্রথমে বলা আছে, আমরা মুনাফা জাতীয় আয়গুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথমে দেখো জানুয়ারির ৬ তারিখ, জানুয়ারির ৬ তারিখে বলা হয়েছে শিক্ষানবী সেলামি ১০,০০০ টাকা, যার মধ্যে ২,৫০০ টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে এই এন্ট্রিটা যখন আমি ব্যাখ্যা করেছি, আমি কিন্তু বলেছি যে আমাদের গত বছর অথবা আগামী বছর যে বছরগুলোর এন্ট্রি দেওয়া থাকবে সেগুলোকে কিন্তু আমরা কখনোই মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। আমরা শুধুমাত্র ততটুকু অংশই নিব যতটুকু অংশ আমাদের ১ বছরের জন্য মিন করবে। তাহলে দেখো আমরা যদি মুনাফা জাতীয় আয় বলতে চাই, আমাদের এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটাই দেওয়া আছে, তাই না? ১০,০০০-এর মধ্যে এই ২,৫০০টা অন্তর্ভুক্ত করা আছে। তাহলে এই অন্তর্ভুক্ত অংশটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ১০,০০০ মাইনাস ২,৫০০, এবং ১০,০০০ থেকে ২,৫০০ মাইনাস করলে যে ৭,৫০০ আমরা পাচ্ছি, সেই ৭,৫০০ই শুধুমাত্র আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। তাহলে প্রথম এন্ট্রিটা আমরা পেয়ে গেলাম। এরপর তাহলে আমরা পরবর্তী এন্ট্রিগুলো দেখি। দেখো পরবর্তীতে জানুয়ারি মাসের ১৫ তারিখের যে এন্ট্রিটা আছে উপভাড়া, এটাও কিন্তু আমাদের সরাসরি মুনাফা জাতীয় আয়ের মধ্যে পড়ছে। তারপরে বাকি যদি আমরা খুঁজতে চাই, দেখো বাকি কিন্তু আর কোনোটাই মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি না। তাহলে মুনাফা জাতীয় আয় হিসাবে কি কি আমরা অন্তর্ভুক্ত করব? এক হচ্ছে শিক্ষানবী স্যালামি, এবং সেখান থেকে আমরা টোটাল অ্যামাউন্টটা থেকে ২৫০০ অর্থাৎ গত বছরের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকে মাইনাস করে বাকি অ্যামাউন্টটা দেখাবো, অর্থাৎ শুধুমাত্র ৭,৫০০ এতটুকু দেখাবো। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে উপভাড়া, এটাও একটা মুনাফা জাতীয় আয়, এবং এটাকে আমরা সরাসরি এন্ট্রিটাই দেখাবো, কারণ এটার সাথে কিন্তু দেখো আর কোনো কিছু বলা নেই, অর্থাৎ এটার সাথে কোনো গত বছর আগামী বছর কোনো ফ্যাক্ট নেই, তাই এটাকে আমরা সরাসরি দেখিয়ে দেব। তাহলে যদি আমরা একটু আমাদের অ্যান্সারের দিকে খেয়াল করি, তাহলে দেখো অ্যান্সারটা যদি আমরা একটু দেখে নিই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুনাফা জাতীয় আয়, প্রথমে আমরা ছকের মধ্যে সুন্দর করে লিখবো মুনাফা জাতীয় আয়, অর্থাৎ একটা হেডিং দিব। হেডিং দেওয়ার পরে দুইটা এন্ট্রি লিখে টোটাল অ্যামাউন্টটা বের করব। তাহলে দেখো ৭,৫০০ এবং ১০,০০০ দুইটা যোগ করলে দাঁড়াচ্ছে ১৭,৫০০। তাহলে এই ১৭,৫০০টাই কিন্তু আমাদের টোটাল মুনাফা জাতীয় আয়। তাহলে এখানে আমরা একটা হেডিং দিব, আবার যখন অ্যান্সারটা লিখব সেই অ্যান্সার বরাবরও কিন্তু আমরা এটা সুন্দরভাবে লিখে দিব যে মোট মুনাফা জাতীয় আয়। তাহলে এটা ছিল আমাদের মোট মুনাফা জাতীয় আয়। এখন আমরা একটু দেখে নিই যে মোট মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি আছে। আমরা যদি আবার একটু প্রশ্নের দিকে খেয়াল করি, আমরা এখন দেখব মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে। তাহলে দেখো প্রথমে আমরা জানুয়ারির ৩ তারিখে একটা হিসাব দেখেছিলাম, বিজ্ঞাপন বাবদ আমরা ২৫,০০০ টাকা ব্যয় করেছি, তার মধ্যে ৫ বছরের এন্ট্রি একসাথে ছিল। তাহলে আমি বলেছিলাম কিন্তু যে শুধুমাত্র ১ বছরের যে এন্ট্রিটা আছে সেই ১ বছরের অর্থাৎ ৫,০০০ টাকাই হবে আমাদের বিজ্ঞাপন বাবদ মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে বিজ্ঞাপন বাবদ যদি আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি তাহলে সেটা হবে শুধুমাত্র ৫,০০০ টাকা। এবং তারপর দেখো আর বাকিগুলো আমরা যদি একটু খুঁজি, তারপর বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে বেতন। এই যে এখানে আমরা যে বেতন প্রদান করেছিলাম, এখানে দেখো ব্যক্তিগত তহবিল থেকে যখন দেওয়া হয়েছিল সেটা আমি কি বলেছিলাম? মূলধন জাতীয় ব্যয়। এবং যে অংশটা আমরা বেতন প্রদান করেছিলাম সেই বেতন প্রদানটা কি ছিল? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এখানে, আবার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যেও কিন্তু এটা চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে দুইটা এন্ট্রি পেয়ে গেছি, একটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ ১ বছরের যে খরচ অর্থাৎ ৫,০০০ টাকা, এবং তারপর আমরা পেয়ে গেছি বেতন প্রদান বাবদ ১০,০০০ টাকা। তাহলে আমরা যদি একটু অ্যান্সারটা খেয়াল করি, আমরা অ্যান্সারে একটু দেখি যে আমাদের মুনাফা জাতীয় ব্যয়গুলো কিভাবে দেওয়া আছে।
তাহলে দেখো মুনাফা জাতীয় ব্যয়, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা হেডিং এর মাধ্যমে এখানে লেখা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞাপন খরচ 25,000-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি এবং 1 দ্বারা গুণ করি, তাহলে দেখো এটাই কিন্তু 1 বছরের হিসাবটাকে মিন করছে। তাহলে 1 বছরের হিসাব হচ্ছে 5,000 টাকা, এবং বেতন প্রদান এটা কিন্তু সরাসরি লেখাই আছে 10,000 টাকা, তাই বেতন প্রদান আমরা এখানে দিলাম 10,000। তাহলে 5 এবং 10 টোটাল মিলে দাঁড়াচ্ছে 15,000 টাকা। এবং এখানে কিন্তু আবার কি করব, আমরা মোট মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ যেটা অ্যান্সার হবে অ্যান্সার বরাবর আমরা আবার মোট মুনাফা জাতীয় ব্যয় লিখে দিব। তাহলে এটা ছিল আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সৃজনশীল প্রশ্নের গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত। তাহলে দেখো আগের যে প্রশ্নটা সেই প্রশ্নের মতো কিন্তু এখানেও দুইটা প্রশ্ন বা দুইটা উত্তর আমাদের একসাথে একটা ছকের মধ্যেই দেখাতে হবে। প্রথমটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং দ্বিতীয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সাধারণত যখন এই 4 নাম্বারের জন্য এই প্রশ্নগুলো চলে আসে, আমরা এখানে দেখতে পাই যে প্রথমে দুইটা থাকে এবং এই দুইটার জন্য সাধারণত 2 করে মার্ক। যেহেতু এখানে টোটাল 4 মার্ক, এটাতেও কিন্তু টোটাল 4 মার্ক। তাহলে দেখো প্রথমে এই যে অংশটুকু মুনাফা জাতীয় আয়, এটার জন্য তুমি পাবে 2, অর্থাৎ এই দুইটা কারেক্ট করতে পারলে তুমি 2 মার্কস পাবে। তারপরে মুনাফা জাতীয় ব্যয়, এইটুকু যদি তুমি কারেক্ট করতে পারো তাহলে 2 মার্কস পাবে। সো দুইটার যদি কোনোটা ভুল যায় তাহলে কিন্তু বাকি অর্ধেক নাম্বার তুমি পাবে, অর্থাৎ এখানে পার্শিয়াল নাম্বার থাকছে। তুমি যতটুকু অংশ কারেক্ট করতে পারবে ততটুকুর জন্যই কিন্তু তুমি মার্ক পাবে, ঠিক আছে? সো এটা কিন্তু খুবই প্লাস একটা পয়েন্ট, পজিটিভ একটা দিক আমরা এখানে বলতে পারি। এখানেও দেখো গ নাম্বার প্রশ্নেও কিন্তু দুইটা বিষয়কে দেখাতে বলা হয়েছে, দুইটা বিষয়ের জন্য অর্ধেক মার্ক, একটাতে 2 আবার বাকিটাতেও 2 মার্কস। আচ্ছা, তাহলে প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা তাহলে একটু দেখি মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা কি কি বিষয় আনতে পারি। দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো হবে, যেগুলো কোনো সম্পদ বা দায়কে মিন করবে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় যাবত আমরা যেটা ব্যবহার করতে পারবো এবং যেটার মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রাপ্তি ঘটবে বা নগদ টাকার আগমন ঘটবে, সেগুলোকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা একটু মনে রাখবো 3টা জিনিস আসতে পারে। প্রথম হচ্ছে মূলধন বিনিয়োগ, এটা আসতে পারে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে। তারপর আসতে পারে ঋণ গ্রহণ, তুমি কিন্তু ঋণ গ্রহণ করবে, ঋণ প্রদান করবে না, এটা একটু মনে রাখবে। মূলধন বিনিয়োগ করব কিন্তু ঋণ গ্রহণ করব, ঋণ গ্রহণ করলে আমাদের নগদ টাকা কিন্তু আসে, প্রতিষ্ঠানে আসে। এবং পরবর্তীটা হচ্ছে যদি আমরা কোনো সম্পত্তি বিক্রি করি, কোনো সম্পত্তি বিক্রয় করার ফলে যে নগদ প্রাপ্তি ঘটে সেটাকেও আমরা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারি। তাহলে দেখো এই 3টা এন্ট্রিকেই আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। সাধারণত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই 3 ধরনের মূলধন জাতীয় প্রাপ্তি ঘটে, এছাড়া আর তেমন কোনো মূলধন জাতীয় প্রাপ্তি কিন্তু নেই। তাহলে আমরা এখন এই 3টা এন্ট্রির মধ্যেই খুঁজবো যে আমাদের প্রশ্নের মধ্যে কি কি আছে। তাহলে দেখো প্রথমেই জানুয়ারির 1 তারিখে বলা হয়েছে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা, এটা কিন্তু একটা মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা ফেলতে পারি। তারপর জানুয়ারির 18 তারিখে বলা হয়েছে ঋণ গ্রহণ 50,000 টাকা, এটাও কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এবং দেখো সর্বশেষ জানুয়ারির 31 তারিখে ব্যক্তিগত তহবিল থেকে কারবারে বেতন প্রদান, যেহেতু ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা হয়েছে, আমি বলেছিলাম যে একটা মালিক তার নিজস্ব তহবিল থেকে যা যা কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে দিবে সবকিছুই চলে আসবে মূলধনের মধ্যে। আর মূলধন যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ, তাই আমরা বলতে পারি এখানে যে 10,000 টাকা প্রদান করা হয়েছে এই 10,000 টাকাও কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ। তাহলে দেখো আমরা যদি এখন একটু অ্যান্সারটা দেখে নিই, আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো।
আমরা অলরেডি বুঝতে পারলাম যে কি কি আমাদের এখানে আসবে। তাহলে প্রথমে আমরা হেডিংটা লিখব মূলধন জাতীয় প্রাপ্তি। হেডিং এর নিচে আমরা তিনটাকে খুব সুন্দরভাবে অবশ্যই তারিখ এবং তারিখ অনুযায়ী লেনদেনগুলো লিখব। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম মূলধন বিনিয়োগ, এটা হচ্ছে 1 লক্ষ টাকা। ঋণ গ্রহণ করা হয়েছিল 50,000 টাকা এবং অতিরিক্ত মূলধন আমরা সংগ্রহ করেছিলাম 10,000 টাকা। তাহলে যদি আমরা তিনটাকে যোগ করি টোটাল আমরা পেয়ে যাচ্ছি 1,60,000 টাকা। তাহলে এই 1,60,000 টাকাই হচ্ছে আমাদের মোট মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর তাহলে আমরা পরবর্তী অংশটাতে চলে যাই সৃজনশীলের। আমাদের পরবর্তী অংশটাতে বলা হয়েছে যে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো। তাহলে এখন আমরা একটু সার্চ করব যে আমাদের কোশ্চেনের মধ্যে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো দেওয়া আছে। তাহলে দেখো মূলধন জাতীয় ব্যয়গুলো নরমালি কি কি হয়ে থাকে, যদি আমরা কোনো সম্পত্তি ক্রয় করি নরমালি সেই এন্ট্রিগুলোই কিন্তু মূলধন জাতীয় ব্যয় হিসেবে চলে আসে। এটা ছাড়া আর তেমন কোনো মূলধন জাতীয় ব্যয় সাধারণত ঘটে না। সম্পত্তি ক্রয় করাই কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের প্রশ্নের মধ্যে দুইটা মূলধন জাতীয় ব্যয় দেখেছি। একটা হচ্ছে জানুয়ারির 21 তারিখ যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা, এটা আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। আবার দেখো তার ঠিক পরের তারিখেই অর্থাৎ 2025 তারিখে জানুয়ারির 25 তারিখেও কিন্তু আরেকটা সম্পত্তি ক্রয় করা হয়েছে এবং এখানে সম্পত্তি ক্রয় করা হয়েছে 30,000 টাকা, আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। তাহলে এই দুইটাই কিন্তু আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে দেখো অ্যান্সারটা একটু আমরা দেখি যে কিভাবে অ্যান্সারটা লিখব। অবশ্যই প্রথমে আমাদের হেডিংটা লিখতে হবে, কারণ যেহেতু এই অঙ্কগুলো খুবই ছোট আমরা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোর জন্যই মার্কস পাবো। তাহলে দেখো প্রথমে আমরা হেডিংটা লিখব মূলধন জাতীয় ব্যয় আমরা নির্ণয় করছি। এরপর দুইটা এন্ট্রি লিখব যন্ত্রপাতি ক্রয় এবং আসবাবপত্র ক্রয়। যন্ত্রপাতি ক্রয়ের জন্য আমরা দেখেছিলাম 60,000 টাকা এবং পরবর্তীতে আসবাবপত্র ক্রয়ের জন্য আমরা দেখলাম 30,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 90,000 টাকা। এই 90,000 টাকাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে আমরা প্রথমে দেখেছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তারপর দেখলাম মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয় এবং তারপরেও দেখেছি যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। এবং আমাদের এই অধ্যায় কিন্তু এই 3 ধরনের প্রশ্ন রিলেটেডই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আশা করছি ঢাকা বোর্ড 2024 সালের এই প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সবাই নিজেরা সলভ করতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।